লড়াই চলছে। এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে তাদেরকে কাঁধে তুলে নিয়ে লড়াই করব। আর যদি কেউ মনে করে এই লড়াইয়ে সাথ দেওয়ার নামে আরো বরঞ্চ আইএসএফ কে কোণঠাসা করবে, তাদেরকে জনগণ কোথায় ফেলবে ওটা আইএসএফ দায়িত্ব নেবে না, জনগণের হাতে ছেড়ে দেবো আমরা। আজকে সিএ নিয়ে যে নাটক চলছে আপনারা গ্রামে গ্রামে ছড়িয়ে যাবেন। সিএটা কি? ভোট ধরা কল। মানুষের মধ্যে বিভাজন করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। সিএতে দিয়ে কি করতে চাইছে? মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছে। এর বিরুদ্ধে যারা ভোট দিল না তাদেরকে আবার ভোট দেওয়া যায় নাকি ভাই? কোনো মতেই দেওয়া যাবে না। তার যারা সিএ নিয়ে এসছে তাদেরকে তো ভোট দেওয়ার প্রশ্নই আসছে না, বিভাজন যারা করতে চাইছে। আর যাদের জন্য সিএটা বাংলাতে হওয়ার চেষ্টা হচ্ছে, তৃণমূল যাবে বিজেপিকে নিয়ে এসছে, তাদেরকেও একটা ভোট নয়, এটা মাথায় রাখতে হবে। যারা দায়িত্বশীলের উপস্থিত হয়েছেন, আর স্বল্প কয়েকটা কথা বলে এখান থেকে বিদায় নেব। আপনারা দেখবেন, মানুষকে বলবেন, ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না তৃণমূল, বিজেপি, আরো অনেকে দলেরা পেরে উঠতে পারছে না। তারা একটা জিনিসই শুধু আমাদের নামে রটানোর চেষ্টা করছে। কি বলছে বলুন তো? বিজেপির নাকি আমরা টাকা নিচ্ছি, তাই তো? এবার যারা বলছে তাদের একটু পাস্ট রেকর্ড দেখুন। তৃণমূল বেশি বলছে। 1998 সালে তৃণমূল কোথায় ছিল? 1997 কোথায় ছিল? 96 92 কোথায় ছিল? 1998 তৃণমূলের জন্ম হয়েছে বিজেপির গর্ভেই। 1999 তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল? 2000 সালে তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল? 2002 তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল? 2004 তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল? এইগুলো শুধু একটু তৃণমূলী বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন। আর আপনার কর্মী বন্ধুদেরকে যদি কেউ প্রশ্ন করে, এটা উল্টে তাদেরকে জিজ্ঞাসা করবেন, বলবেন এ কথা বলো, তারপরে আমাদের কথা বলবে। তারপরে পরেই বলবেন তোমরা তো বলছো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, আমরা তো দেখতে পাচ্ছি না, আমাদের তো ঘাটের টাকা দিয়ে প্রোগ্রাম করতে হচ্ছে, চেয়ার লাগানোর মতো আমাদের বাজেটে নাই, চেয়ার লাগানোর বাজেট আমাদের নাই। যদি আজকের পর থেকে কেউ বলে, কর্মী বন্ধুদের বলবো, আপনারা ওদেরকে বলবেন ভাই প্রকাশ্য আমরা বিজেপির টাকা নেবো, ম্যানেজ করে দিত, গোপনে নেবো না, প্রকাশ্য নেবো। বুঝতে পারছেন না? তারপরেই বলবেন 90% তোকে দিয়ে দেবো, 10% আমরা পার্টি চালাবো নিয়ে। ওরা তো বলে প্রচুর টাকা দেয়, বিজেপি বলে নাকি হাজার হাজার কোটি টাকা দেয়। যদি 1000 কোটি টাকাই দেয় আমাদেরকে, ওই 10% আমাদের পার্টি গড়গড়িয়ে চলে যাবে। বলো, ওদেরকে 90% দিয়ে দেবো। মমতা ব্যানার্জি যদি বলে মমতা ব্যানার্জিকে দেবো, অভিষেক বাবু যদি বলে অভিষেক বাবুকে দেবো। আর যদি কেউ চুনোপুটি চারান্না আটানা যা বলবে, বলে 90% তোরা নিবি, 10% আমরা নেবো, অভিপ্রকাশ্যে নেবো, আমাদের ভাইজান বলেছে, ব্যবস্থা করে দিত। বিজেপি টাকা দেবে? যে বিজেপি ইলেকট্রাল বন্ডের নামে যে দুর্নীতি করেছে, আর ওই দুর্নীতির মাসুল আমাদেরকে দিতে হচ্ছে জনসাধারণকে। কারণ বিভিন্ন জীবনদায়ী মেডিসিন কোম্পানিগুলো, যে ওষুধগুলো কোম্পানিগুলো বিজেপিকে টাকা দিয়েছে। এই তৃণমূলকে খোঁজ নিয়ে দেখুন কত টাকা পেয়েছে। আর ঔষধের দাম বাড়িয়ে দিচ্ছে, আমাদেরকে বেশি দামে ঔষধগুলো কিনতে হচ্ছে। সে বিজেপি নাকি আবার আমাদেরকে টাকা দেবে? যে বিজেপির ব্যর্থতার জন্য মেঘালয় থেকে শুরু করে, মণিপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে মানুষে মানুষে বিভেদ হচ্ছে, মানুষকে হত্যা করছে, যে বিজেপি ক্ষমতা ধরে রাখার জন্য, টাকা কামানোর জন্য, সেই বিজেপি নাকি বলছে আবার টাকা দেবে। আবার নওশাদ সিদ্দিকীদেরকে বলছে নাকি আবার তাড়িয়ে দেবে, বিজেপি ছুটে নেতাগুলো বলছে আবার টাকা দেবে। শুধু আমাদেরকে বোকা বানানো হচ্ছে। বন্ধুগণ, যারা দায়িত্বশীলের এসেছেন, কানটা খাড়া করে শুনুন কি বলছি। এই নির্বাচনে তৃণমূলের কাছে কোনো ইস্যু নাই যে আমাকে ভোটটা দাও। বুঝতে পারছেন? লক্ষ্মীর ভান্ডার বলবে, লক্ষ্মীর ভান্ডার তো মাকে দিচ্ছে, মায়ের ছেলেটা যখন স্বাস্থ্য পরিষেবা নিতে যাচ্ছে পাচ্ছে না, এখানে সরকারি হসপিটালে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, বেসরকারি হসপিটালে 10,000 15,000 8,000 খরচ করে নিতে হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার মাকে দিয়েছে, মায়ের বাচ্চাটা যখন পড়তে যাচ্ছে সরকারি প্রাইমারি স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে, বেসরকারিতে পাঠাতে হচ্ছে, মাস গেলেই তো ওখানে 1000 1200 1500 টাকা তো ওখানেই ফিজ লেগে যাচ্ছে। ওই লক্ষ্মীর ভান্ডারও কাজ হবে না, কোনো ইস্যু নাই, শুধুমাত্র বিজেপির ভয় দেখানোর জন্য ছাড়া।
বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও, এটা ছাড়া তৃণমূলের কাছে কোনো ইস্যু আছে? ফুরফুরা শরীফে তৃণমূলের খুব কম জায়গায় দেয়াল লিখেছে, আবার পুলিশের সহযোগিতা নিয়ে দেয়াল লিখতে হচ্ছে নাকি অন্যজন তাড়া কাটাবে। আরে তুই চোর না ডাকাতে তাড়া কাটাবে কেন ভাই? মানে লোক নাই, লোক অন্য অঞ্চল থেকে ভাড়া করে নিয়ে এসে লিখতে হচ্ছে। তো ওখানে আমি একটা লেখা থেকে খুব হাসি লাগলো, সিএ এর বিরুদ্ধে লড়তে কল্যাণ ব্যানার্জিকে ভোট দিন। 2019 সালে ওটা লিখেছিল, 2024 ওটা লিখছে। তাহলে সিএ এর বিরুদ্ধে কতটা কল্যাণ বাবু লড়াই করেছেন, কতটা মমতা দিদি লড়াই করেছে, সে খতিয়ানটা দেখাকে একটু। উল্টে কি আমরা দেখেছি, সিএ এর সময় 2019-এ সিএ এর বিষয়টাতে নিয়ে যখন আন্দোলন করেছিল পশ্চিমবাংলাতে, সারা ভারতবর্ষে হয়েছে, পশ্চিমবাংলাতেও আন্দোলন হয়েছে, কিন্তু আন্দোলনের মধ্যে কিছু দুষ্কৃতী ঢুকে ট্রেন জ্বালিয়েছিল, ভাঙাভাঙি করেছিল, তাদেরকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। কিন্তু যারা শান্তশিষ্টভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করেছিল, মমতা ব্যানার্জির পুলিশ প্রায় হাজার হাজার ছেলে মেয়েদের নামে, ওই হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে প্রায় 95% ছেলে মেয়ে মুসলিম সমাজের ছিল, তাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল এই মমতা ব্যানার্জি। আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে আন্দোলন ছিল, মোদী বাবুর বিরুদ্ধে আন্দোলন ছিল, অমিত শাহজির বিরুদ্ধে আন্দোলন ছিল। মমতা ব্যানার্জি কেন মিথ্যা মামলা দিল? মমতা ব্যানার্জির বুকটা চিনচিন করছিল, মোদীর বিরুদ্ধে কথা বলছে, অমিত শাহর বিরুদ্ধে কথা বলছে, আরএসএস এর বিরুদ্ধে কথা বলছে, ওনার বুক চিনচিন করছিল। ওই জন্য ফুরফুরা শরীফে আমাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছিল, যেই দিনকে সিএর হাত থেকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী গিয়েছিল। ভাবতে পেরেছেন? সেই মমতা ব্যানার্জি বা তার দল বলছে নাকি সিএ এর হাত থেকে বাঁচাবে। সত্যিকারের যদি সিএ এর হাত থেকে আপনাদের বাঁচাতে চায়, সুপ্রিম কোর্টে এখনো যায়নি কেন? এই কথাগুলো আপনারা কোথায় গিয়ে বলবেন? আপনাদের আমি এখন বক্তব্য শোনাচ্ছি না, এগুলো কোথায় গিয়ে বলবেন? মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলবেন। যদি সিএ এর হাত থেকে বাঁচাতে চাই, সুপ্রিম কোর্টে এখনো কেন যায়নি? আপনাদের বলে যাচ্ছি, মমতা ব্যানার্জি সব করবে, সুপ্রিম কোর্টে যাবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এখানকার যিনি বিদায়ী এমপি, বর্তমান তৃণমূলের যিনি নেত্রী, তাকেও চ্যালেঞ্জ করছি। আপনার নেত্রীকে বলুন, এই অভিষেক ব্যানার্জির পিসিকে বলুন, অভিষেক ব্যানার্জিকে বলুন, যে যদি সিএ এর বিরুদ্ধে প্রকৃত অর্থে লড়াই করতে চান, যদি আপনার লড়াইটা সত্যিকারের থাকে, সিএ এর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে যদি সত্যিকারের লড়াই থাকে, চলুন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করবেন। যদি না টাকা থাকে, নওশাদ সিদ্দিকী দেবে, আপনাকে কিন্তু সইটা করতে হবে। টাকা নেই, সিবিআই না মামলা ইনভেস্টিগেশন করে, ইডি না ইনভেস্টিগেশন করে, সেন্ট্রাল এজেন্সি না এটা তদন্ত করে, সেটাকে আটকানোর জন্য চুরি করেছে, এই চুরির তদন্ত না কেন্দ্রীয় এজেন্সি করে, এখানে হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট করতে পারছে। আর যাদেরকে সিএ এর ভয় দেখিয়ে তুমি ভোট নিচ্ছ, তাদের ভয়টা কাটানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারছো না। এই নাটক হচ্ছে না? এটা আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে বলুন, মানুষকে বোঝান। কেন এইবারে যে তৃণমূল যে প্রার্থীর লিস্ট একটু খুলে দেখুন আপনারা। আপনাদের কেন দেখতে বলছি? আপনারা আমাদের চোখ কান, আপনারা আমাদের মুখ। আপনারা জানলে বুথের সাধারণ মানুষটাও জানতে পারবে, আপনারা জানলে ওই বুথের ভ্যান্স লোকটা জানতে পারবে, আপনারা জানলে বুথের কৃষকটাও জানতে পারবে, আপনারা জানলে এই বুথের মৎস্যজীবীটাও জানতে পারবে, আপনারা জানলে বুথের যিনি দিন আনে দিন খায় সেই মানুষটাও জানতে পারবে আসল সত্যটা কি। আপনাদের জন্য জানিয়ে রাখছি, কি করবেন লিস্টটা দেখুন না। কৃষ্ণ কল্যাণী কে? রায়গঞ্জের যিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে? বিজেপির এমএলএ। রানাঘাট দক্ষিণ থেকে বিজেপির এমএলএ ছিল মুকুটমণি অধিকারী, এখন কার এমপি সিটে কন্টেস্ট করছে জানেন? তৃণমূলের। এই ধরনের অনেকগুলো আছে যারা বিজেপির এমএলএ হয়ে বিধানসভায় গিয়েছিল, এখন টিকিট পায়নি বলে তৃণমূলে চলে এসেছে, মানে স্বার্থের জন্য। আপনি আমি যদি তাকে ভোট দিয়ে জেতালাম, বিজেপির হাত থেকে বাঁচতে হবে, তাই তো? তৃণমূলকে ভোট দিলাম, বিজেপির হাত থেকে বাঁচতে গিয়ে তৃণমূলের যাকে ভোট দিচ্ছি সে তো ভেতরে বিজেপি হয়ে বসে আছে ভাই, ওর থেকে ভোটটা তো নোটাতে দেওয়া দরকার। আপনি যদি মনে করেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য, আপনি মিন্স আপনাকে বলছি কারণ আপনি বুথের লোককে গিয়ে বুঝান। আপনাদের ডেকে বলা মানে কি?
আপনারা বুথের লোককে বোঝান গিয়ে, ভাই তুমি বলছো বিজেপি চলে আসবে, তৃণমূলকে ভোটটা দিতে হবে, তো এটা তো ওরা তৈরি করেছে, এই বাইনারি। বিজেপি তৃণমূলের বাইরে নাকি কেউ নেই, এটা বাইনারি তৈরি করেছে মিডিয়ার একটা অংশকে কাজে লাগিয়ে, সব মিডিয়া নয়, একটা অংশকে কাজে লাগিয়ে। আপনি বলুন তাহলে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তাহলে কাকে ভোট দেবে বাবু? চাচা বলবে, মামা বলবে, জ্যাঠা বলবে, মাসি পিসি কি বলবে? কেন এখন শক্তিশালী তৃণমূল, ঘোড়ার ডিম শক্তিশালী। শুধুমাত্র গুন্ডার পুলিশ নিয়ে ওরা এখন টিকে আছে, ওদের পায়ের নিচে একটাও মাটি নেই। ওদের পায়ের নিচে মাটি আছে? জোর করিয়ে তার 100 দিনের কাজের টাকা দেবার নাম করে আর মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে চাপ দিয়ে এখন যে প্রোগ্রাম করে এ করাচ্ছে, কি বলে, ভিড় জমাচ্ছে। ও তো আইএসএফ এর আছে, ও তো আইএসএফ এর ভোট। ও যখন চুপচাপ খামে চাপ দেবে, কিন্তু কিছু মানুষকে ভুল বুঝিয়ে দিচ্ছে যে বিজেপিকে আটকানোর জন্য নাকি তৃণমূলকে লাগবে। তাই আপনাদের বলবো, আপনারা বুথে গিয়ে তাদের বলুন 6 থেকে 8 জন এমন আছে যারা একবার করে ঘুরে চলে এসছে বিজেপি থেকে তৃণমূলে। ওই ভোটটা দেওয়ার পরে ও বিজেপিতে লাভ মারবে না, এই দায়িত্ব মমতা ব্যানার্জি নিতে পারবে তো? আর নালে একটা লিখিত মমতা ব্যানার্জিকে স্ট্যাম্প পেপারে দিতে বলুন তো, দেবে? আমি আপনাদের বলছি, যদি মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারে যে এই যে এমপি গুলো নির্বাচিত হবে আর যে এমএলএ গুলো আছে একটাও দল পরিবর্তন করবে না, এইটা স্ট্যাম্প পেপারে আমি লিখে দিচ্ছি, তাহলে নওশাদ সিদ্দিকী যে 8টা দিয়েছে আগামী দিনে যে প্রার্থী দেবে সব কটাই তুলে নেবে। তবে হ্যাঁ, শর্ত থাকবে, যদি একটা এমএলএ একটা এমপি দল পরিবর্তন করে মুখ্যমন্ত্রীর সিট থেকে তাকেও পদত্যাগ করতে হবে। পারবে? আমি সাহস নিয়ে বলছি, আইএসএফ সাহস নিয়ে বলছে, ও জীবনে দিকে দিতে পারবে না। কারণ উনিও ভালো জানেন তিনি কজনকে গাদ্দারকে টিকিট দিয়েছেন ভাইপোকে বাঁচানোর জন্য। বাবু তুই চলে যা রে, নালে আমার ভাইপোটা গ্যারেজ হয়ে যাবে। বুঝতে পারছেন না? তিনি আর ভাইপোর কথা ভেবে যদি আমাদের এত ভাইপোকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, জাহান্নামের দিকে ঠেলে দেয়, তাহলে আমরা আমাদের ভাইপোর কথা ভাববো না? তো আমরা আমাদের ভাইপোর কথা ভাবলে আমাদেরকে একটু দায়িত্বশীল হয়ে উঠতে হবে। আমাদের বুথে গিয়ে আমাদের বুথের চাচা খালা জ্যাঠা মামা পিসি যারা আছে তারা তাদের ভাইপোর কথা যাতে ভাবে সেইগুলো কানে পৌঁছে দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে একাধিক এমপি সিটে কন্টেস্ট করছে যারা ভিতর থেকে বিজেপি হয়ে বসে আছে, সেই সিটগুলোতে আমাদের কি হবে, দিলে ভোটটা পৌঁছে যাবে। আরো কিছু সিট আছে সেন্ট্রাল এজেন্সি একবার করে মিস কল দিয়ে রেখে দিয়েছে। কেমন মিস কল? ইডি একবার করে ডেকেছে, সিবিআই একবার করে ডেকেছে, আইটি রেট হয়েছে, বুঝতে পারছো না? ইনকাম ট্যাক্সের ডাক পড়েছে, একবার করে মিস কল দিয়ে রেখেছে। ও ভোটে জেতার পরেই ডাক পড়বে, ফাইনাল কল পড়বে। বুঝতে পারছেন? গত রাত্রি একটা খবর দেখছিলাম, এই আপনার আপ দলের এক এমএলএ অতিশী কি নাম ওনার, ভদ্রমহিলা, ও সম্ভবত এডুকেশন মিনিস্টার হবে, কোন একটা শিক্ষামন্ত্রী হবে, তিনার একটা খবর দেখছিলাম, বলেছে হয়তো আসো না হলে জেলে যাও। এবার উনি যদি দুর্নীতি করে থাকে কি করবে? আপের ঝান্ডা ছেড়ে দিয়ে গেরুয়া ঝান্ডা পড়ে নেবে দুর্নীতি থেকে বাঁচার জন্য। আর না হলে জেল খাটতে প্রস্তুত আছি, আমি মাথা নত করবো না, এটা করতে পারে, দুটোর মধ্যে একটা করবে তো। এবার বলুন, যারা দুর্নীতি করেছে তারা মনে হয় জেল খাটার জন্য করেছে? তারা ভোগ করার জন্য তো দুর্নীতি করেছে। আমাদের রাজ্যে আপনাদের এখানে যারা আছেন সবার রেশনের ম্যাক্সিমাম দেখো রেশনের চালে আমাদের সংসার চলে। যারা আমাদের রেশনের চালকে চুরি করে নিয়েছে তারা আপনাকে কথা দিয়ে কথা রাখবে? তারা তো কথা দিয়েছিল 2021 সালের, তারা কথা দিয়েছিল 2016-তে, তারা কথা দিয়েছিল 2011-তে যে আমরা ক্ষমতায় আসলে তোমাদেরকে রাজার হালতে রাখবো, কিন্তু একটা কথাও রেখেছে? উল্টে আমাদের সাথে প্রজার আচরণ হচ্ছে। শাসক ভোটারদের আচরণ হয়নি, নাগরিক আর শাসকের আচরণ হয়নি। সরকার আর নাগরিকের আচরণ করা দরকার সেটা করেনি, ওরা রাজা, আমাদেরকে প্রজার মতো ব্যবহার করছে। তো যারা দুর্নীতি করেছে একবার করে মিস কল দিয়ে রেখেছে, ইডি সিবিআই ইডি ইনকাম ট্যাক্স আইটি, তাদেরকে যদি আমরা ভোট দিই তাহলে কি হবে ভাই? সব ভোটগুলো কোথায় যাবে? পচা যাবে, বিজেপি কি দেওয়া হচ্ছে। আজকের দিনে এখানে দাঁড়িয়ে বলছি, আজকের ডেটে দাঁড়িয়ে বলছি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানেই
বকলমে বিজেপিকে সহযোগিতা করা। আপনারা ডিসাইড করুন, পাড়ার মানুষকে গিয়ে বলুন তোমরা কি করবে, তোমরা কি করবে বলো, যে কোনটা করবে, বিজেপি তৃণমূলকে হারাবে না তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে সুবিধা করে দেবে, তোমরা হাতে এটা মানুষকে বলুন। আর কিছু সংখ্যক মানুষ আছে যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলের দিকে ঝুঁকেছে। কিছু সংখ্যক মানুষ আছে তো, এই গোসাবাতেও আছে, মথুরাপুরে আছে, পশ্চিমবাংলায় আছে। এই সন্দেশখালীর কথা বলি, যেভাবে তৃণমূলীরা অত্যাচার করেছে, প্রতিটা গ্রামে এই অত্যাচার হয়েছে তৃণমূলীদের নেতাদের দ্বারাই। তারা এই অত্যাচার থেকে বাঁচার জন্য বড় ফুলের দিকে গিয়েছে। মনে হয় বড় ফুল তৃণমূলকে ঠান্ডা করবে, মানে জব্দ করবে। তাদেরকে বলুন, দেখুন না 2011 সালের আগে, 2021 সালে নির্বাচনের পরে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে শওকত মোল্লা সাহেবের নাম উঠে গেল। এত অত্যাচার করেছে। সেন্ট্রালে ক্ষমতায় কারা আছে? বড় ফুলের দল। ক্যানিং এ মার খেলো কে? আইএসএফ তো সব থেকে বেশি খেয়েছে। বড় ফুলের দলের কর্মীরাও মার খেলো। আমাদের ভাই ক্ষমতা নাই, কিন্তু যতটুকু ক্ষমতা আছে পেনের খোঁচা দিয়ে আমরাই ওকে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম তুলতে বাধ্য করেছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে, পেনের খোঁচা দিয়ে। কিন্তু দেশ চালাচ্ছে যারা, তাদের কর্মীরা এত মার খেলো, তাদের কর্মীরা বাড়ি ছাড়া হলো। অসমে নিয়ে গিয়ে নাকি তাদের কর্মীরা ছিল, যাদের দ্বারা অত্যাচারিত হলো, তাদের নেতার সাথে এক জায়গায় বসে চা খেতে লজ্জা করলো না? তাদেরকে বলুন, যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলকে ভরসা করছে, তাদেরকে বলুন বড় ফুল আর এই জোড়া ফুল একে অপরের পরিপূরক। তুমি যদি ভাবো বড় ফুলকে দিয়ে জোড়া ফুলকে আটকানো যাওয়া হবে, তাহলে দিবা স্বপ্ন দেখছো। এই দুটো ফুলকেই পরাস্ত করতে পারে, সেটাই খাম। আসো বড় ফুল জোড়া ফুলকে বিসর্জন দাও। ফুলকে টেস্ট করা হয়েছে। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এখানে আছে, একটা নির্দিষ্ট সময় পরে এটা কি হবে? শুকিয়ে যাবে। তারপরে কি হবে? পচতে শুরু করবে। তারপরে কি হবে? পোকা জন্মাবে। আর এই পোকাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে। 12 বছর ধরে ফুল শুকেছে, পচেছে, এখন শুকিয়েছে, পচেছে। আর 10 বছর ধরে বড় ফুলকেও সারা দেশের মানুষ দেখলো ও ফুল এক্সপায়ার হয়ে গেছে, ও ফুল শুকিয়ে গেছে, পচে গিয়েছে। একে যদি এখনো ঘরে যত্ন করে আমরা রাখি এই দুটো ফুলকে, তাহলে আগামী দিনে এর থেকে যে পোকা বার হবে, আপনার আমার স্বাস্থ্যের ক্ষতি হবে। আমরা স্বাস্থ্য সচেতন মানুষ দুটো ফুলকে বা সার গাদায় ফেলে দিই, আর বাড়িতে সাজিয়ে রাখতে পারবো না। এটা বুঝতে গিয়ে মানুষকে বলুন। কারণ আমি আবারও বলছি, তৃণমূলের কাছে একটাই অপশন আছে, যে বিজেপি চলে আসবে, এছাড়া ওদের কোনো কথা নাই। আর সিএ নাকি রুখে দেবে। যদি সিএ রোখার দরকার হয়, আমি দুটো কথা আজকে গুরুত্বপূর্ণ বলেছি বলতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাক। আর একটা কথা কি বলেছি, যে দায়িত্ব নিক মমতা ব্যানার্জি, যে তার দলে জেতার পরে বিজেপিতে যাবে না, সই করুক স্টাম্প পেপারে। আইএসএফ প্রয়োজনে 8টা প্রার্থী তুলে নেবে, কন্টেস্ট করবে না প্রয়োজনে। কিন্তু করতে পারবে তো? মানে জায়গা এটাও বলে যাচ্ছি, চ্যালেঞ্জ করে বলছি, আমার জীবদ্দশায় মমতা ব্যানার্জি ওই সই করবে না। কারণ তার নিজের পরিবারের প্রতি ভরসা আছে। আমি পরিবার তুলে গালাগালির পক্ষে নয়, সমালোচনা করার পক্ষে নয়। কদিন কে কোথায় জন্ম হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে নিয়ে খুব নোংরামি চলছে। আমি আমার কর্মীদের বলবো ওই নোংরামিতে আমরা যাব না। কিন্তু মমতা ব্যানার্জি যখন কলাঘাট কেতে নন্দীগ্রামে অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রেস বিবৃতি দিয়েছিল, ওনাকে মেরে ফেলার জন্য চক্রান্ত হয়েছিল, অনেক কথা বলেছিল। কদিন আগে টয়োটা গাড়ি নাকি 200 স্পিড না কত স্পিডে ছুটছিল, কপালে লেগেছিল, তখন উনি অনেক কথা বলেছিলেন। কিন্তু উনি ওনার বাড়ি থেকে যখন কপাল চোট পেয়ে এসএসকেএমে গেল, দুঃখ লাগছে ভাবতে, মানে সত্যি দুঃখ লাগছে। তার আশপাশের যারা সিকিউরিটি ছিল, যিনি পিওসি ছিল, কতটা অপরিপক্ক, যে একটা জেড প্লাস সিকিউরিটি নিয়ে যে ঘুরে। আমরা ভালো করে জানি, হয়তো আমাদের জেড প্লাস নাই, আমাদের সাথেও তো কিছু সিকিউরিটি আছে, তাদের কাছে মিনিমাম ফার্স্ট এডটা থাকে। রক্তটা মোছার টাইম হলো না মাননীয়ার? আমাদের তো মুখ্যমন্ত্রী, আমাদের কষ্ট লাগেনি দেখে ছবিটা? তোমাদের লাগেনি? আমার কষ্ট লেগেছে, আমার মুখ্যমন্ত্রী উনি। তার সাথে রাজনৈতিক মতপার্থক্য আছে, তার সমালোচনা 100 বার করব।
যতক্ষণ না পর্যন্ত তিনি ঠিক হয়। কিন্তু অতক্ষণ পর্যন্ত না কোথায় এখানে একটা, আরে আমাদের গ্রামে গঞ্জে যদি তুলো ব্যান্ডেজ না পাই আমরা কি করি, রুমাল বা ওড়না দিয়ে সঙ্গে সঙ্গে বেঁধে দিই, অতটুকু বাঁধলো না, তাকে হসপিটালে নিয়ে চলে